ঘটনাগুলো প্রফেসর ইউনূস সরকারের আমলে আমরা বারবার দেখেছি, অনেকবার দেখেছি। সেটা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো কথা বলেছে, আন্তর্জাতিক পর্যায়ে থেকে কথা হয়েছে, দেশের অভ্যন্তরেও কথা হয়েছে। প্রফেসর ইউনূসের আমলে যে ঘটনা হয়েছে সেটা হচ্ছে যে মানুষের জামিনের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। হাজার হাজার লোকজনকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে জামিন না দিয়ে কারাগারে রেখে দেওয়ার ব্যাপারগুলো আমরা দেখেছি। এই ব্যাপারগুলো প্রফেসর ইউনূস সরকারকে বিতর্কিত করেছে এবং বাংলাদেশের ইতিহাসে ৫৫ বছরের ইতিহাসে সব থেকে বড় দুঃশাসনের সরকার হিসেবে আখ্যায়িতও করেছে কোনো কোনো ক্ষেত্রে। শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট হিসেবে তাড়িয়েছি, দুর্নীতিবাজ বলছি, তারা নানা ধরনের অপরাধ করেছে। সব থেকে বড় অপরাধটা করেছে তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল। সেই দোষগুলো যখন আমরা দিচ্ছি তখন প্রফেসর ইউনূস শেখ হাসিনার প্রত্যেকটা সেক্টরে যেগুলোতে শেখ হাসিনাকে দোষারোপ করা হয় সেগুলো তো বটেই, বাকি সব সেক্টরে প্রফেসর ইউনূস অন্তত 10 গুণ থেকে 100 গুণ মন্দ উদাহরণ তৈরি করেছেন, ভালো কিছু আমাদের জন্য করতে পারেননি। কিছু কিছু ক্ষেত্রে 2-4টা পয়েন্টে সেই ধারাবাহিকতা বিএনপির সরকারের আমলেও আমরা দেখছি। যেমন জামিন হলে তাকে আবার নতুন করে নতুন মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে রাখা। হাইকোর্ট, সর্বোচ্চ আদালত জামিন দিচ্ছে কিন্তু তাকে মুক্তি দেওয়া হচ্ছে না, মুক্তি না দিয়ে কারাগারে রাখা হচ্ছে। এরই মাঝে নতুন আরেকটা মামলা সাজানো হচ্ছে, সেখানে তাকে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। এই ঘটনাগুলো একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি। নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বেলায় দেখেছি, আবার অরাজনৈতিক ব্যক্তিত্ব অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাতের ক্ষেত্রেও আমরা দেখেছি। কিন্তু দুজনই শেষ পর্যন্ত মুক্ত হয়ে মুক্ত বাতাসে রয়েছেন। এবার অভিযোগ উঠেছে সাবেক একজন প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও সরকার তাকে মুক্তি দিচ্ছে না এবং না দিয়ে তাকে নতুন করে আবার শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে রাখার বন্দোবস্তটা করা হয়েছে। এই অভিযোগগুলো যেগুলো আসছে সেগুলোর অধিকাংশই তো সত্য। এই অভিযোগগুলো কি সরকারকে লাভবান করছে নাকি সরকারকে দীর্ঘমেয়াদী ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে? কারণ প্রশ্ন বারবার আসছে, আওয়ামী লীগ যে কাজগুলো করেছে সেই কাজ যদি আপনিও করেন তাহলে আওয়ামী লীগকে মন্দ বলার অধিকার আর আপনার থাকে কি না? চলুন, কোন প্রতিমন্ত্রীর ক্ষেত্রে এটা ঘটলো, কেন ঘটলো, কিভাবে ঘটলো একটু বুঝে দেখি, বাস্তবতাটা বিচার করার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এবার সাবেক এক প্রতিমন্ত্রী, তাকে হাইকোর্ট জামিন দিয়েছেন কিন্তু সরকার তাকে মুক্ত করেনি, নতুন মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। এই ঘটনা এই সরকারের আমলে বেশ কয়েকটা ঘটল। এটা এই সরকারের জন্য সুন্দর কোনো উদাহরণ হচ্ছে না। বারবার যেটা বলি সেটা হচ্ছে, হ্যাঁ, বিএনপির নেতা কর্মীদের নাজেহাল করেছে আওয়ামী লীগ, তাদের আমলে মিথ্যা মামলায় তাদেরকে কারাগারে রেখেছে, জামিন দেয়নি, বাড়িঘরে থাকতে দেয়নি, এই অভিযোগগুলো তো রয়েছে। তো এই অভিযোগগুলো যেহেতু রয়েছে এবং যেহেতু বিএনপি বোঝে যে এগুলো খারাপ কাজ, এগুলো করা উচিত নয়, এই কাজগুলো আখেরে কোনো লাভ বয়ে আনে না, ক্ষতির কারণ হয়, তাহলে তো বিএনপির এই কাজগুলো করার কথা নয়। ডক্টর ইউনূসের কথা বাদ দিলাম, এটা একটা বোগাস সরকার। কারণ এই সরকার যে আশার কথা আমাদেরকে শুনিয়েছিল সেই আশাগুলো পুরোটাই বোগাস। আমরা পুরোটাই বোগাস দেখেছি এবং মানে শেখ হাসিনার চাইতে ভালো কোনো উদাহরণ আমরা তাদেরকে তৈরি করতে দেখিনি। কিন্তু বিএনপি সরকার তো গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আসা সরকার, যদিও সেই নির্বাচন নিয়েও বিতর্ক রয়েছে। কারণ আওয়ামী লীগের একপাক্ষিক নির্বাচন নিয়ে যদি বিতর্ক থাকে তাহলে এই নির্বাচনকেও তো বিতর্কিত করতে পারে অনেকে, যেহেতু আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতেই দেওয়া হয়নি। তবুও সেটাকে ভাবলাম যে একটা ভালো নির্বাচনের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় এসেছে এবং বিএনপি সেই দল যারা দাবি করে বহুদলীয় গণতন্ত্র।
বহুদলীয় গণতন্ত্র দাবি করা দল কখনোই একজনের জামিনের অধিকার কেড়ে নেওয়ার কথা নয়, যেটা নগ্নভাবে নিকৃষ্টভাবে ডক্টর ইউনূস কেড়ে নিয়েছে বারবার। কি ঘটল বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ। মানে মুক্তির সুযোগই নেই। এবং এই ব্যাপারগুলো ভাল লাগে, মানে এই ধারাবাহিকতাগুলো যদি বাংলাদেশের রাজনীতিতে থেকেই যায় তাহলে কি অসাধারণ একটা দৃশ্য। গতকালকে আওয়ামী লীগ এই কাজ করেছে, আজকে বিএনপি এই কাজ করছে, আগামীকালকে আরেক দল এসে ওই কাজ করবে, মানে এই ধারাবাহিকতাই চলবে, এর থেকে আমাদের কোনো মুক্তি নেই। দীর্ঘ 1.5 বছর পর হাইকোর্ট থেকে সব মামলায় জামিন পেলেও শেষ পর্যন্ত কারামুক্ত হতে পারেননি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী। নতুন করে আরেকটি মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রাজবাড়ীর 1 নম্বর আমলি আদালত পুলিশের আবেদন মঞ্জুর করার পর তাকে পুনরায় কারাগারে প্রেরণ করেছেন। খুবই ভালো কথা। আদালত মামলা সূত্রে জানা গেছে 2024 সালে 30 আগস্ট দায়ের করা একটি মামলায় 2 নম্বর আসামি হিসেবে 2025 সালের 7 এপ্রিল রাজধানীর ঢাকা থেকে কেরামত আলীকে গ্রেপ্তার করা হয়। 2024 সালের 2রা সেপ্টেম্বর দায়ের হওয়া অপর আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত 4 জুন হাইকোর্ট থেকে এসব মামলায় জামিন পান তিনি। সব আইনি প্রক্রিয়া শেষে 9 জুন তার কারামুক্ত হওয়ার কথা ছিল, তবে ওই দিনই পুলিশ তাকে নতুন আরেকটি মামলায় শোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করে। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন এবং পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কি অসাধারণ ব্যাপার! একজন মানুষ 5 দিন অপেক্ষা করছে যে সে মুক্তি পাবে, অথচ 5 দিন অপেক্ষা করার কথা নয়। 5 দিন অপেক্ষা করছে মুক্তি পাবে, যেদিন মুক্তি পাবে সেই দিনই তাকে নতুন করে আরেকটি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হলো। এর আগে আদালতে কিন্তু এরকম ঘটনাও ঘটেছে যে হাইকোর্ট সেলিনা হায়াৎ আইভীর বেলায়, ডক্টর আবুল বারাকাতের বেলায় হাইকোর্ট কিন্তু রুল জারি করেছেন যে তাদেরকে নতুন কোনো মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে হয়রানি করা যাবে না, কিন্তু তারপরেও সেটা করা হয়েছে। বারবার এই ঘটনাগুলো, অর্থাৎ আদালতের নির্দেশ না মানা এবং মানুষের জামিনের অধিকার কেড়ে নেওয়া, এটা কিন্তু ভালো উদাহরণ হচ্ছে না। কেরামত আলীর আইনজীবী উজির আলী শেখ ও সাবেক এপিপি রফিকুল ইসলাম জানান, 75 বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ কাজী কেরামত আলী বর্তমানে শারীরিকভাবে গুরুতর অসুস্থ। এই মুহূর্তে তাকে জেলের ভেতরে না রেখে উন্নত চিকিৎসা দেয়া জরুরি। এজন্য হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়েছিল, কিন্তু নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে নিম্ন আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অসাধারণ ব্যাপার। এই পুলিশের অতি উৎসাহ, আদালতের ব্যাপার স্যাপার, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, এই ব্যাপারগুলো, এই উদাহরণগুলো চলতে থাকুক বাংলাদেশের রাজনীতিতে, এটা চলতে থাকুক বাংলাদেশের রাজনীতিতে। গতকালকে যারা বোঝেনি তারা বোঝেনি, তাদের পরিণতি আমরা দেখেছি। আজকে যারা বুঝছে না তারা বুঝছে না, বুঝবে না, তাদেরও মানে ভবিষ্যৎটা কেমন হবে আমাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে। আগামীকালকে যারা আসবে তারাও বুঝবে না, তাদেরও একই রকম অবস্থা হবে। এই দৃশ্যগুলো আমাদেরকে দেখে যেতেই হবে, কারণ বাংলাদেশের রাজনীতিতে আইনের শাসন, আদালতের মানে স্বাধীনতা এবং ন্যায় বিচার এবং সুস্থ রাজনীতি, সৌহার্দ্যপূর্ণ রাজনীতি, প্রতিশোধের রাজনীতির পরিবর্তে বন্ধুত্বের রাজনীতি, সৌহার্দ্যের রাজনীতি, প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি, কিন্তু প্রতিশোধের রাজনীতি না, এই রাজনীতিটা আমাদের আসলে কপালে নেই। আমাদের কপাল পোড়া, মন্দ কপাল। এই কপালে আমাদের সুখ আসলে সইবে না। সে কারণে এই দৃশ্যগুলো আমাদেরকে ধারাবাহিকভাবে দেখে যেতে হবে। আওয়ামী লীগের আমলে দেখেছি, ডক্টর ইউনূসের আমলে দেখেছি, বিএনপির আমলে দেখছি, আগামীতেও দেখে যাব। এই ধারাবাহিকতা থামবে না। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।